হ্যালো সিনেমা লাভার, আপনারা সবাই মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির নাম শুনেছেন। সে একজন সাধারণ সৈনিকের ছেলে হয়েও পুরো মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। ওই সময় মুঘলরা পুরো ভারতবর্ষে আধিপত্য বিস্তার করতে পারলেও ভারতের দক্ষিণাঞ্চল কবজা করতে পারেনি, কারণ সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজ। শিবাজি মারা যাওয়ার পর সেই মারাঠা অঞ্চলে কি ঘটেছিল তা এই সিনেমায় দেখানো হয়েছে। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে খবর আসে ছত্রপতি শিবাজি মহারাজ রোগাক্রান্ত হয়ে মারা গেছেন, যার কারণে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। আসলে শিবাজি থাকার কারণে মুঘলরা দক্ষিণের অঞ্চলগুলো দখল করতে পারছিল না। এখন মুঘল সম্রাট আওরঙ্গজেবের মনে হয় তাকে হারানোর মতো এই উপমহাদেশে আর কেউ নেই। সে এখন মারাঠাদের উপর রাজ করবে, কিন্তু সে ভুলে গেছে বাঘের বাচ্চা বাঘই হয়। ছত্রপতি শিবাজি মহারাজের 24 বছর বয়সী একজন মহাপরাক্রমশালী পুত্র আছে, তার নাম শাম্ভা। সে তার পিতার স্বপ্ন স্বরাজকে প্রতিষ্ঠা করতে চায়। আর এই স্বরাজ হলো এমন এক রাজ্য ব্যবস্থা যেখানে সব ধর্মের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর পরের দৃশ্যে বোরহানপুর নামে মুঘলদের একটি শহর দেখানো হয়। এখানকার সবকিছু দেখাশোনা করত খান জামান নামের একজন লোক। তার সৈনিকরা তাকে বলে, শিবাজি মারা যাওয়ার পর আমাদের আর জোর করে লুটপাট করতে হয় না। তারা ভয়ের কারণে নিজেরাই এসে সোনাদানা দিয়ে যায়। মারাঠাদের আর এত সাহস নেই যে তারা আমাদের উপর আক্রমণ করবে। এইসব কথা বলতে না বলতেই হঠাৎ একজন এসে জানায় মারাঠা তাদের অ্যাটাক করেছে। সেখানে আমরা দেখতে পাই শিবাজির ছেলে শাম্ভাজি তার সৈন্য নিয়ে অলরেডি তাদের এলাকায় ঢুকে পড়েছে। মুঘল সৈন্যরা তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মারাঠাদের যুদ্ধ কৌশলের সামনে তারা দাঁড়াতে পারে না। এরপর শাম্ভা আর খান জামান সামনাসামনি হয়। খান জামান অনেক শক্তিশালী হলেও শাম্ভার সাথে পেরে ওঠে না। এভাবেই শাম্ভা বোরহানপুর পুনরায় দখল করে আর আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেয়, যার কারণে এত সুন্দর শহরটা পুরো শ্মশানে পরিণত হয়ে গেছে। বোরহানপুরে থাকা সকল ধন সম্পদ তারা নিজেদের রাজ্যে নিয়ে যায়, যাতে আওরঙ্গজেব এখানে আসলে একটা কানাকড়িও না পায়। এত বড় যুদ্ধ জিতেও শাম্ভাজি মন থেকে খুশি ছিল না, কারণ তার বাবা মারা যাওয়ার শোক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তখন তার মামা হামিদ এসে তাকে সান্ত্বনা দেয়। সে বলে, আমি তোমার মধ্যে শিবাজি মহারাজের বৈশিষ্ট্য দেখতে পাই। এটা শুনে শাম্ভাজি বলে, মামা, আপনি আমার সাথে থাকলে আমি কোনো কিছুকেই আর ভয় পাই না। এভাবেই আমার পাশে থাকিয়েন। মামার সাথে কথা বলা শেষে শাম্ভা সবার উদ্দেশ্যে ভাষণ দেয়। সে হুঙ্কার দিয়ে বলে, এটা শুধু আমাদের বিজয় নয়, এটা আওরঙ্গজেবকে মনে করাবে শিবাজি মহারাজ এখনো প্রতিটা মারাঠাদের মাঝে জীবিত আছে আর মুঘলদের বিনাশ শুরু হয়ে গেছে। এর পরের সিনে দেখা যায় শাম্ভার স্ত্রী ও সেখানকার সাধারণ জনতা যুদ্ধ বিজয়ের জন্য শাম্ভাকে স্বাগত জানায়। এরপর তারা দুজনে একান্তে অনেক সময় কাটায় আর নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সে তার বাবার টুপি ও জুতা জোড়া দেখতে আসে, আর ওইগুলা দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। অন্যদিকে দেখা যায় আওরঙ্গজেবের দরবারে একজন এসে বোরহানপুরে ঘটে যাওয়া ঘটনাটি বলতে থাকে, কিন্তু সবার কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। মারাঠারা কখনোই এমনটা করার সাহস করবে না, কারণ শিবাজি তো মারা গেছে। তখন লোকটা বলে, সেখান থেকে আরেকটা তুফান উঠে এসেছে, তার নাম শাম্ভা, আর সে হলো শিবাজি মহারাজের পুত্র। অন্যদিকে দেখা যায় শাম্ভার আজকে রাজ্যাভিষেক হবে। পুরো রাজ্য উৎসবে মেতে ওঠে, কারণ তারা শিবাজির মতোই একজন যোগ্য রাজা পেয়েছে। রাতের বেলা কাছের কিছু মানুষকে নিয়ে খাওয়া দাওয়া করতে থাকে শাম্ভাজি। খাবারের সময় স্ত্রী ইয়াসুবাইয়ের ভাই কানোজি বলে, মহারাজ, আমরা ভাবছিলাম যে দিনক্ষণের দায়িত্ব পুরোপুরি আমাদেরকে দিয়ে দিন, কারণ ছোটখাটো কাজের জন্য বারবার রাজদরবারে আসতে ভালো লাগে না, আর এতে অনেক সময়ও নষ্ট হয়। কিন্তু এই কথাটা শাম্ভার তেমন পছন্দ হয় না, আর কড়া ভাষায় বলে, এইসব চিন্তা দ্বিতীয়বার মাথায় আনলে ভুলে যাব যে আপনি আমার আত্মীয় হন। এর পরের দৃশ্যে শাম্ভার দ্বিতীয় মাকে দেখানো হয়। সে চাইছিল যে তার ছেলে রাজা হবে, কিন্তু সেটা ততক্ষণ সম্ভব হবে না
যতক্ষণ পর্যন্ত সাম্ভা জীবিত থাকবে। এই জন্য সে সাম্ভাকে মারার পরিকল্পনা করতে থাকে এবং তার লেখককে বলে সাম্ভার জীবনের শেষ অধ্যায়টা লিখতে। এরপর একদিন সাম্ভার দরবারে আওরঙ্গজেবের ছেলে মির্জা আকবরের চিঠি আসে। সে সাম্ভার সাথে দেখা করতে চায়, কিন্তু তার দরবারের সবাই আকবরের সাথে দেখা করতে মানা করে, কারণ সে হাজার হলেও আওরঙ্গজেবের ছেলে। যদিও আকবর তার বাবার ঘোর বিরোধী, সে তার বাবাকে মেরে নিজেই মুঘল সাম্রাজ্য দখল করতে চায়। পরদিন সাম্ভা আকবরের সাথে দেখা করার জন্য তার তাঁবুতে চলে যায়। সেখানে আকবর সাম্ভাকে বলে তার সাথে হাত মেলাতে, যাতে তারা দুজন মিলে তার বাবা আওরঙ্গজেবকে মারতে পারে। তাতে করে আমাদের দুজনেরই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তখন সাম্ভা বলে, কোনো মুঘলকে আমি সরাসরি সাহায্য করতে পারবো না, আর এটা আপনাদের পারিবারিক ক্ষমতা দখলের লড়াই, আর এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব তোমাদের ভিতর থাকলেও আমাদের পরিবারে এমনটা নেই। তখন সাম্ভাকে অবাক করে দিয়ে তার সৎমার চিঠি তাকে দেখায়। সেখানে লেখা ছিল, সাম্ভাকে মারতে আমার সাহায্য করলে তুমি আমাদের রাজ্যে যা চাও তাই পাবে, এমনকি তোমার বাবা আওরঙ্গজেবকে হারানোর জন্য সকল মারাঠা সৈন্য তোমার পাশে থাকবে। এইসব দেখে সাম্ভা খুবই রেগে যায়। চলে যাওয়ার সময় সে আকবরকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে যতক্ষণ তুমি আমাদের রাজ্যে আসো ততক্ষণ তোমার জীবন বাঁচানোর দায়িত্ব আমার। এরপর সাম্ভা তার রাজ্যে পৌঁছে তাকে মারার পরিকল্পনাকারী সব লোকদের হাতির পায়ের নিচে পিষে সবাইকে মেরে ফেলে। কিন্তু সে তার সৎমাকে কিছু করে না, কারণ হাজার হলেও সে এই রাজ্যের মহারানী আর সাম্ভার মা হয়। কিন্তু সাম্ভার মামা তার বোনকে এইসব কাজ করার জন্য অনেক নিন্দা জানায়। সে বলে, এইরকম ঘৃণ্য কাজ তোমার থেকে আশা করিনি। এরপর দেখা যায় আওরঙ্গজেব বরহানপুরে চলে এসেছে। সে তার শহরের এই অবস্থা দেখে খুবই রেগে যায়, কারণ মুঘলদের সবচেয়ে সুন্দর শহর ছিল এই বরহানপুর। তার সামনে বসে খান জামান হাত জোর করে ক্ষমা চাচ্ছিল, কিন্তু আওরঙ্গজেব তাকে ক্ষমা করে না, আর এক ঝটকায় ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে। ঠিক ওই সময় তার কাছে খবর আসে যে আকবর সাম্ভার সাথে হাত মিলিয়েছে। এটা শুনে আওরঙ্গজেব প্রচণ্ড রেগে যায় এবং তার মুকুট খুলে ফেলে আর বলে, এটা তখনই পরব যখন পুরো হিন্দুস্থানের আর্তনাদ শোনা যাবে। এরপর শুরু হয় তাদের তাণ্ডব লীলা। মোগলরা যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকেই পুরো ধ্বংস করে দিচ্ছিল। তারা এতটাই হিংস্র ছিল যে গাছে পাতার থেকে লাশ বেশি ঝুলে থাকত, আর নদীতে পানির থেকে রক্তের পরিমাণ বেশি ছিল। তারা এতটাই খারাপ ছিল যে ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দিত না। চারপাশের এইসব খবর শুনে সাম্ভার রাগে ফুঁসতে থাকে এবং তার সভাসদদের নিয়ে মিটিং করতে থাকে, যেখানে আমরা জানতে পারি মারাঠাদের মাত্র 25,000 সৈন্য আছে আর মুঘলদের আছে লাখ লাখ সৈন্য। কিন্তু তারপরেও তারা হার মানার পাত্র নয়, কারণ তাদের আছে দেশপ্রেমের শক্তি। সাম্ভা বলে, ওদের সেনাদের সামনে আমরা শুধু শক্তি দিয়ে জিততে পারবো না, এর জন্য আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমরা তাদের সামনে আলাদা আলাদা রূপে প্রকট হব, আর শুধু আমরা না, আমাদের এই প্রকৃতিও আমাদের সাহায্য করবে, কারণ এই জঙ্গল আমাদের পরিচিত, কিন্তু এই পরিবেশে মুঘলদের যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নেই। সমস্ত পরিকল্পনার পর সে তার সৎমার কাছে আশীর্বাদ নিতে যায়। সে সাম্ভাকে মারার পরিকল্পনা করলেও সাম্ভা তার মাকে অনেক ভালোবাসত। তার মা সেই সময় ঘুমিয়েছিল, তাই সাম্ভা তার পাশ হয়ে সেখান থেকে চলে যায়। সাম্ভা চলে গেলে দেখা যায় তার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার মানে সে জেগেই ছিল। সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু অপরাধবোধের কারণে সে সাম্ভার সামনে দাঁড়াতে পারেনি। পরদিন মুঘল সৈন্যরা সাম্ভার রাজ্যের দিকে আসতে শুরু করে। তাদের এই রাজ্যে আসতে অনেক জঙ্গল আর পাহাড় পর্বত অতিক্রম করতে হবে। মুঘল সৈন্যদের কাছে এই জায়গাগুলো নতুন, কিন্তু সাম্ভার সৈন্যদের কাছে এগুলা ডাল ভাত। তারা ভালো করেই জানে কোন জায়গা থেকে আক্রমণ করলে শত্রুদের সহজেই ঘায়েল করা যায়। সাম্ভা সহ তার সৈন্যরা বিভিন্ন রূপ ধরে মুঘলদের উপর অতর্কিত হামলা চালায়, যার কারণে মুঘলদের লাখ লাখ সৈন্য সাম্ভার কয়েক হাজার সৈন্যদের সাথেই পেরে ওঠে না। তারা সাম্ভার ফাঁদে পড়ে একে একে মারা যাচ্ছে। এরপর শোনা যায় সাম্ভার সৎমা মারা গিয়েছে। আসলে সে এই কয়েকদিনে তার করা পাপ কাজের জন্য অনুশোচনা করছিল, আর সেই অনুতাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যায়।
এরপর সাম্বা তার মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করে। এদিকে আওরঙ্গজেবকে একজন এসে জানায় যে তার প্রায় অর্ধেক সৈন্য মারাঠাদের হাতে মারা পড়েছে। তাদের সৈন্যরা মারাঠাদের সামনে দাঁড়াতেই পারছে না। এভাবে চলতে থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে। আর আমরা আকবরের খোঁজ পেয়েছি, তাকে কালকের মধ্যেই বন্দি করা হবে। তখন আওরঙ্গজেবের মেয়ে জিন্নাত বলে, সাম্ভার রাজ্যেও আকবরের মতো কোনো বিশ্বাসঘাতক থাকলে তাকে খুঁজে বের করো। একমাত্র সাম্ভার কোনো আপন লোকদের মাধ্যমেই তাকে পরাজিত করা সম্ভব। পরদিন আকবরের আস্তানায় মুঘলরা হামলা চালায়, কিন্তু মারাঠা সৈন্যদের কারণে তারা আকবরের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু এই ঘটনায় আকবর অনেক ভয় পেয়ে যায় আর সাম্ভার দরবারে গিয়ে বলে, আমি এই জায়গা ছেড়ে চলে যেতে চাই, কারণ মুঘল সৈন্যরা যেহেতু আমার খোঁজ পেয়েছে, তাই যে কোনো দিন আমি মারা পড়তে পারি। ঠিক তখনই খবর আসে সাম্ভার মামা মোগলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। এটা শুনে সাম্ভা অনেক ভেঙে পড়ে, কারণ এই মামাই ছিল তার সবচেয়ে কাছের মানুষ। তার মামার সাথে কাটানো সময়গুলো মনে করে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন আবার খবর আসে যে তাদের অনেক মন্ত্রী অর্থের লোভে মুঘলদের সাথে হাত মিলিয়েছে। তখন সাম্ভা বাকি সব কর্মকর্তাদের তার সাথে দেখা করতে আদেশ দেয়। সেখানে সে সবাইকে এক হয়ে লড়ার জন্য মোটিভেটেড করে। সাম্ভার কথায় সবাই অনেক অনুপ্রাণিত হয়। এরপর যখন তারা কালকের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা দেখতে পায় মুঘল সৈন্যরা অলরেডি তাদের আস্তানায় চলে এসেছে। তখন একজন বলে, এই শর্টকাট রাস্তা শুধু মারাঠিরা জানে, তাহলে মুঘলরা এই রাস্তার ব্যাপারে কিভাবে জানলো? আসলে সাম্ভার শালাবাবু কানু ও তার ভাই মুঘলদের সাথে হাত মিলিয়েছে। এরপর সাম্ভা তার সাথে থাকা অল্প সংখ্যক সৈন্য নিয়েই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সাম্ভা একাই হাজার হাজার মুঘলকে মেরে ফেলছিল, কিন্তু সে একা আর কতজনকে মারবে? মুঘলরা ছিল সংখ্যায় অনেক, সেখানে মারাঠা ছিল মাত্র 1 থেকে 150 জনের মতো। তারা একে একে সাম্ভার সব লোকদের মেরে ফেলছে, কিন্তু সাম্ভা কিছুই করতে পারছে না। এভাবে কয়েক ঘন্টা মারামারি করার পর মুঘলরা সাম্ভা এবং তার এক মন্ত্রীকে বন্দি করে ফেলে। এরপর তারা সাম্ভাকে নিয়ে আওরঙ্গজেবের কাছে চলে যায়। সেখানে তারা বড় লঙ্গর দিয়ে তার 2টি হাতকে আটকে ফেলে, সাথে তার সেই মন্ত্রীও ছিল। এরপর মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তখন সাম্ভার কাছে আওরঙ্গজেব আসে। সে সাম্ভার কাছে স্বরাজের বিষয়ে জানতে চায়, কিন্তু সাম্ভা তাকে কিছুই বলে না। এরপর আওরঙ্গজেব বলে, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো, তবে আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু সাম্ভা তাকে কড়া ভাষায় না বলে দেয়। আর এই করুণ অবস্থাতেও সাম্ভা তার কাছে মাথা নত করতে রাজি হয় না, যেটা দেখে আওরঙ্গজেব অনেক রেগে যায় এবং তার সৈন্যদের বলে, একে এমন শাস্তি দাও যা দেখে তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এরপর তার সৈন্যরা সাম্ভার ক্ষতবিক্ষত শরীরে লবণ মাখিয়ে দেয়, কিন্তু তবুও তার মাঝে কোনো ভয়ের চিহ্ন দেখা যায় না। এরপর তার হাত থেকে সবগুলো নখ তুলে ফেলা হয়, কিন্তু তবুও সে তার ধর্মের পথে অনড়। এরপর তার চোখ গরম লোহার শিক দিয়ে তুলে ফেলা হয়, যা দেখে সেখানে থাকা সৈন্যরা অবাক হয়ে যায়। একটা মানুষ কিভাবে এত কষ্ট সহ্য করতে পারে? রাত হলে সাম্ভা ও তার স্ত্রী একে অপরকে মনে করতে থাকে। তারা তাদের পুরনো দিনের কথাগুলো মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়। অপরদিকে এত কিছু করার পরেও সাম্ভা যখন আওরঙ্গজেবের কথায় রাজি হয় না, তখন সে সাম্ভার জিহ্বাটি কেটে ফেলে, আর অবশেষে সাম্ভা সেখানেই মারা যায়। এই ছিল সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা সাবা। তো আজকে এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।